নমস্কার বন্ধুরা, বিগত কয়েকটি পর্ব ধরে আপনারা দেখছেন আমাদের হিমাচল বেড়ানোর গল্প। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা সোলাং ভ্যালি অটল টানেল হয়ে লাউলে পৌঁছেছি। গতকাল রাত্রে আমরা ছিলাম ভাগা নদীর তীরে জিসপাতে। আমরা ছিলাম রোলিং স্টোন হোমস্টেতে, আর আজকের সকালটা সেখান থেকেই শুরু। ওই পাহাড়ের পেছন দিয়ে একটু আগে সূর্য উঠেছে মোটামুটি। রাত্রেবেলায় আমরা যখন শুতে যাই তখন 5 ডিগ্রি, কিন্তু তারপরে সম্ভবত 2, 3, 1 মোটামুটি নেমেছে। তো যাই হোক, এখন সকালবেলায় আমরা এসছি নিচে চা খাবো। সব থেকে মজার কথা হচ্ছে ব্রাশ করাটা খুব বিপজ্জনক ব্যাপার একটা হয়ে গেল। বলছি, ব্রাশ করেছো? কেন করতে পারোনি কেন? সেটা বলো। জলে ঠান্ডা, একটু পরে করবো। জলটা বলছি পাইপে নাকি জল বরফ হয়ে গেছে, জল আসছে না। জলটা আসুক, গিজারে জল গরম হোক, তারপরে হবে ব্রাশ। সকাল 9:30টার সময় আমরা জিসপার রোলিং স্টোন হোমস্টে থেকে চেক আউট করলাম। ইনি হলেন প্রভাতজি। এই হোমস্টের দেখাশোনার দায়িত্ব ওনার ওপর। ওনার ব্যবহার ভীষণই ভালো। এই হোমস্টেতে পার ডে থাকা এবং ডিনার ব্রেকফাস্ট মিলিয়ে পার পারসন লাগে 1200 টাকা, আর বাচ্চাদের 600 টাকা। অবশ্য এটা অফ সিজনের রেট। অফ সিজন বলেই ড্রাইভারের খাওয়ার আলাদা খরচ আমাদের দিতে হয়নি। সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার। এখন আজকে একটু দেরিই হলো। এত ঠান্ডায় তাড়াতাড়ি হয় না। এত ঠান্ডায় সত্যি তাড়াতাড়ি করা সম্ভব হয়নি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি বারালাচা। তো দেখা যাক, এখন ওখানে টেম্পারেচার দেখাচ্ছে আপাতত 0 ডিগ্রি। বরফ পাওয়ার কথা, এখনো অবধি এ যাত্রায় বরফ পাইনি। তো দেখা যাক শেষ অবধি কি হয়। সবাই সুস্থ, সবাই ওকে? ওকে। मनीष जी, आपको अच्छा नींद आई अच्छी से? बहुत अच्छी। আমার একটু ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। এখন আমরা যাত্রা করেছি এবং আমাদের যাত্রা পথটা জিসপা পেরোতেই কিছুটা এইরকম। হচ্ছে জিসপাতে কিন্তু জিও নেটওয়ার্ক 5G ধরছিল, এয়ারটেলেরও তাই। কিন্তু এখানে এরপর থেকেই আমাদের দাদা বললেন যে নেটওয়ার্ক কিন্তু চলে যাবে এরপরে। হিমাচল প্রদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত লংগেস্ট ব্রিজ হচ্ছে দারচা ব্রিজ। এখন আমরা দারচা ব্রিজ বেরোচ্ছি। মনীষদার কাছে জানতে পারলাম এই যে ভিলেজটা, এর নাম দারচা ভিলেজ। এই দারচা ভিলেজ বেশ কিছু বছর আগে আর একটু উঁচুতে ছিল। ওই যে উপরের পাহাড়টা, ওখান থেকে ধস নেমে একেবারে গ্রামটা পুরোটাই মাটির তলায় চলে যায়। তো পরবর্তীকালে এই গ্রাম আবার নতুন করে গড়ে ওঠে। ছোটবেলায় কম্পিউটারের ওয়ালপেপারগুলো দেখে মনে হতো, সত্যি কি পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে? বারালাচার পথে যেতে যেতে একটা কথাই মনে হলো, পৃথিবী ছবির থেকেও সুন্দর। জিসপা থেকে বারালাচার দূরত্ব প্রায় 51 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটা কখন যে পেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় দেশের পতাকা ওড়ানোর অভিজ্ঞতা সবার হয় না। বারালাচা তার অর্ধেক, এই বা কম কি। পাঞ্জাব থেকে আগত একদল ছাত্র সেই অভিজ্ঞতায় সঞ্চয় করতে চাইছিল। এখন আছি বারালাচাতে। এখানে 4850 মিটার উচ্চতায় বারালাচা। তো আমরা এদিকটা দিয়ে এলাম। এদিকটা হিমাচল থেকে আসছে, আর এদিকটা সোজা চলে যাচ্ছে লাদাখ। যখন সিজন থাকে
তখন মানে সিজন এখানে হচ্ছে মের মাঝামাঝি থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ম্যাক্সিমাম অক্টোবর। এরপরে নভেম্বরের 12 তারিখ থেকে অফিসিয়ালি এটা পুরোটা বন্ধ হয়ে যাবে, আর তারপরে আবার খুলবে পরের বছর মে মাসে। এখানে যেটা আমাদের এই মুহূর্তে এক্সপিরিয়েন্স হচ্ছে, বরফ নেই ঠিকই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর হ্যাঁ, যারা এই এতটা হাই অল্টিটিউডে আসেননি বা প্রথমবার আসবেন, তারা একটুখানি প্রোটেকশন নিয়ে আসবেন। একটুখানি শ্বাসকষ্ট হতে পারে। একেবারে বারালাচাতে দাঁড়িয়ে আছি আমরা। যে একটু আগে ছবিটা যে জায়গায় তুললাম, ভিডিওতে যে জায়গায় বারালাচা দেখালাম, সেটা ওর ফটো পয়েন্ট বলা যেতে পারে। তো এখন এই যে জায়গায় মোড়টায় দাঁড়িয়ে আছি, সেই মোড়টা থেকে দেখালে এই যে জায়গাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে যেখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, সেটা হচ্ছে হিমাচল থেকে আসছে। হিমাচল থেকে এসে এই রাস্তাটা বারালাচা থেকে দুটো রাস্তা যাচ্ছে, দুটোই কিন্তু লাদাখ যাওয়ার। এই রাস্তাটা নতুন, আর এটা হচ্ছে পুরনো রাস্তা। দুটোই লাদাখ যাওয়া যায়। এটা বাইপাস তৈরি হয়েছে একটু শর্টকাটে যাওয়ার জন্য, যাতে গাড়ি প্রেশার না পড়ে ইত্যাদির জন্য। তো কেউ যদি হিমাচল হয়ে লাউল হয়ে লাদাখ যেতে চায়, তার একমাত্র রাস্তা কিন্তু এটাই। আকাশের রং এতটা নীল হতে পারে আমার ধারণা ছিল না। মানে আর একটা মজার জিনিস হচ্ছে, এখন দুপুর 12টা বাজে, ওইখানে চাঁদ দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে, আর এদিকে সূর্য। অদ্ভুত ব্যাপার না? দুপুর 12টার সময় চাঁদ আর সূর্য আমরা দুটোই দেখতে পাচ্ছি। আমরা আছি সুরজতালে। বারালাচা থেকে নিচে নামার সময় সুরজতাল পড়ে। সুরজতাল, তাল অর্থাৎ জলাশয়। এইখানে শীতকালে, মানে আসলে সিজনে আর কিছুদিনের মধ্যেই এই জায়গাটা পুরোটা জলে ভরে যাবে, আর তার অর্ধেক বরফ হয়ে যাবে। বর্ষাকালে তো পুরো ভর্তি থাকে, তার অর্ধেক বরফ অর্ধেক জল। কিন্তু আপাতত এখানে জলের পরিমাণ এতটুকুই। এই সুরজতালের এখানে বলছে যে সুরজতাল দা উইশ লকার, মানুষের যদি মনোবাঞ্ছা যা থাকে সেগুলো সব এখানে বেঁধে বেঁধে দিয়ে যায়। এই যে তালা ঝুলছে, তারপরে আবার বিভিন্ন কাপড়ের টুকরোতেও দেখা যাচ্ছে যে উইশ বেঁধে দিয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ হলো বারালাচা থেকে ফিরতি পথ ধরেছি। জিসপা থেকে বারালাচার পথে দুটো জলাশয় পড়ে, সুরজতাল এবং দীপকতাল। সুরজতাল দেখে আমরা এগোচ্ছি দীপকতালের দিকে। এই যে বাড়ির কাঠামোগুলো দেখছেন, সিজনে এখানে দোকানদানি থাকে। 12ই নভেম্বর থেকে এই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ থাকে, তাই বরফে যাতে নষ্ট না হয়ে যায়, এর মূল কাঠামোটা বাদ দিয়ে বাকি অংশটা সরিয়ে নেওয়া হয়। আবার নতুন করে এই জায়গাটা সেজে উঠবে মে মাসে। আমরা এদিকটা দিয়ে এলাম, আমরা নামছি বারালাচা থেকে, আর এটা হচ্ছে দীপকতাল, আর এদিকটা মানালি যাওয়ার রাস্তা। এই লেকের জল এতই স্বচ্ছ, একেবারে নিচের পাথরগুলোও দেখা যাচ্ছিল। আর কদিন আগে নাকি এখানে সারা আলি খানের সিনেমা শুটিং হয়েছে। বারালাচা থেকে নামছি, এই যে ওয়াল অফ হিউম্যানিটি, এই জায়গাটা হচ্ছে জিংজিং বার বলে এই জায়গাটাতে। তো এই জায়গাটা আর্মির আন্ডারে আছে। কিছু টুকটাক ধাবা, টয়লেট যাওয়ার, এগুলো টয়লেট আছে। তার সাথে একেবারে বিনামূল্যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, সেই জায়গাটার দুটো রাস্তার সংযোগস্থল বলা চলে। আমরা এলাম এই জায়গাটা থেকে, এই দিকটা থেকে। এই দিকটা হচ্ছে আমরা গেছিলাম বারালাচা। এই জায়গা থেকে বারালাচার দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার। এই রাস্তা দিয়ে 326 কিলোমিটার দূরে হচ্ছে লাদাখ। আর এই দিকে যে রাস্তাটা, সেটা যাচ্ছে কার্গিল। 480 কিলোমিটার দূরে এই দিকটাতে হচ্ছে কার্গিল।
আজ আমাদের রাত্রিযাপন শিশুতে। শিশু যাওয়ার পথে দাঁড়চাতে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। খাবারের খুব বেশি অপশন কিন্তু এখানে নেই। সেদিনের লাঞ্চটা আমরা রাজমা চাওয়াল দিয়ে সেরেছিলাম। শিশু ভিলেজে এটা হচ্ছে মেন রোড, যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে। তার মেন রোড থেকে একটু ভেতরে এই হোমস্টেটা, হ্যাপি ট্রেলস হোমস্টেতে আমরা আছি। এখন হোমস্টেটার নিচের অংশটা কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু আমরা যে রুমটায় আছি সেটা আমি দেখাচ্ছি। সেটা কিন্তু যথেষ্ট সুন্দর। আচ্ছা, এটা এন্ট্রান্স দিয়ে নিচে যারা ওনার তাদের থাকার জায়গা। আমাদের সিঁড়ি দিয়ে উঠবো। আমাদের যে জায়গাটা দিয়েছে থাকার জন্য সেটা হচ্ছে এটা, এই রুমটা। এই রুমটায় এটা হচ্ছে বসার জায়গা আছে এরকম ওনাদের, একদম টিপিক্যাল যে হিমাচলীদের বসার জায়গা সেরকম রয়েছে। এখানে একটা বেড আর এখানে একটা ডবল বেড আছে, আলনা ইত্যাদি আছে। সব থেকে মজার হচ্ছে এটা, রুমটাকে গরম করার একটা জায়গা আছে। এখানে নিচে আগুন দিয়ে এই পুরো পাইপটা গরম হয়ে জায়গা, জিনিসটা পুরোটা গরম হয়, ঘরটাকে গরম করবে। আর এরপরে যে জিনিসটা দেখাবো, এটা হচ্ছে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটাও ওনার যিনি বলে গেলেন সেটা আমাদের জন্যই আছে। আর সেটা থেকেই বাইরেটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই ওপরে পুরো জায়গাটা ইউজ করার জন্য বলেছেন। আর এখানে রয়েছে একটা বেসিন আছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড আছে, ওয়াশিং মেশিন, স্নানের জায়গা। আর এদিকটাতে সিঙ্গেল ইন্ডিয়ান টয়লেট। শিশুতে এসে আমাদের সব থেকে বড় ডিজাস্টারটা ঘটেছিল এই চিমনিটা জ্বালানোর সময়। হ্যাঁ, ঠান্ডা ছিল ঠিকই, প্রায় 3-4 ডিগ্রি, তবে এটা জ্বালানোর মতো ঠান্ডা লাগছিল এমনটা কিন্তু নয়। কিছুটা শখ করেই দাদাকে বলেছিলাম এটা জ্বালাতে, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বলে। কিছুক্ষণ ভালোই জ্বলল, ঘরও বেশ গরম হলো, কিন্তু তারপর এত ধোঁয়া হতে শুরু করলো যে আমরা রাতটা কিন্তু এখানে কাটাতে পারিনি। ভাগ্যিস সেই মুহূর্তে অন্য কোনো গেস্ট হোমস্টেতে ছিলেন না, তাই পাশের একটা রুমেই আমাদের ব্যবস্থা করা হয়েছিল। আর এই ধোঁয়ার চক্করে আমাদের সেদিন রাতের খাওয়ার ভিডিও তোলা হয়নি। মনোজদা আমাদের যে আমরা হোমস্টেতে শিশুতে ছিলাম তার ওনার, এখানে থাকা আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব মানে কমফোর্টেবল রুম ছিল, সমস্ত সার্ভিস খুব ভালো লেগেছে। দাদা একটু অনেক অসুবিধার মধ্যেও আমাদের জন্য ডিনার বানিয়ে দিয়েছিলেন। আর আন্টি তো খুবই ভালো। হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে এখানে স্টে। এরপরে কখনো হিমাচল এলে অবশ্যই আমরা এখানেই আমরা স্টে করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড হ্যাপি সানি মর্নিং ফ্রম শিশু। এখন আমরা আছি শিশুতে। আজ আমরা এখান থেকে বেরোবো আমাদের লাস্ট ডেস্টিনেশন নাগর কাসল, কিন্তু তার আগে আরও কিছু জায়গা ভিজিট করে যাব, আর অবশ্যই যাব শিশু ওয়াটারফলস। তো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। তো আমরা যে জায়গাটা ব্রেকফাস্ট করছি সেটা একটা রেস্টুরেন্ট কাম হোটেলেরই একটা রেস্টুরেন্টের জায়গা। তো সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসেছি, এখন সকাল 9:30 প্রায়। হ্যাঁ, তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করে নিয়েই জিপ লাইনিং করতে, তারপরে ওখান থেকে যাব শিশু ফলস। এখন আমরা এসছি শিশু ওয়াটারফলে, যেখান থেকে জিপ লাইনিং হয় সেই জায়গাটাতে চলে এসেছি। এই জায়গাটা দেখায়, ওই দূরে দেখা যাচ্ছে শিশু ওয়াটারফল। আর এখান থেকে জিপ লাইনিং করে ওখানে যেতে হবে, তারপরে একটু হাঁটা পথ, তারপরে আমরা পৌঁছাবো ওয়াটারফলে। এবার এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড, বিশাল বড় জায়গা, कार पार्किंग है जगह আছে, প্রচুর ফুড ট্রাক আছে। देखिए यहाँ से आपको टिकट करवाना होगा, पहले टिकट करवा के वहाँ पे सेफ्टी रखा हुआ है, उधर पे दिखा दीजिए। वो तो सेफ्टी लगवा कर ऊपर जाना होता है, ऊपर जाकर यहाँ से आपको सीधा वहाँ वहाँ से आप ट्रैक करके वाटरफॉल जा सकते हैं।
हाँ वहाँ से फिर वापस आके टिकट दिखाना है, यहीं पे? वापस आ जाना। हाँ जी, वहीं पे आना है आपको। ठीक है, ये लाल वाला। ठीक है। और टिकट पड़ा हमको 500 रुपये ইচ পার্সন পার পার্সন। आपको पास जितना टाइम है वहाँ पे রেডি হচ্ছে জিপ লাইনিং এর জন্য। এক্সাইটেড কি গো? খুব Excited? খুব খুব অনেকদিন ধরে আমাদের ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে আমাদের। রাস্তায় অনেক জায়গায় ছিল, সব ক্যান্সেল করে এখানে এসে এখানে আর একটা হচ্ছে যে এরপরে হচ্ছে প্যারাগ্লাইডিং এর একটা ইচ্ছে আছে, কিন্তু কবে হবে জানি না। এই যে দুজনে রেডি হচ্ছে জিপ লাইনিং এর জন্য, এরপর আমিও রেডি হব। রেডি? ब्लैक ऊपर करो ना कमर पर। ओके मैम। রেডি। যে জায়গা থেকে আমরা জিপ লাইনিং করছিলাম ওনাদের ক্যামেরাতেই এই ভিডিওটা করা। এই ভিডিওগ্রাফির জন্য আলাদা আরও 300 টাকা চার্জ পড়েছিল। আমরা জিপ লাইনিং করে ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছি। এই দিকে হচ্ছে শিশু ফলস, এবার আমরা ওই ফলসে যাব। এবারে বলো এক্সপিরিয়েন্স একটু বলবে প্রথমে কেমন লেগেছে? ও ফার্স্ট একা একা এসছে, ও কিন্তু একা একা এসছে। কেমন হয়েছে বলো? খুব মজা লেগেছে। আর তুমি? আমি এমনি করতে পারি, কারণটা বলবে কি? আমি কিন্তু দারুণ এনজয় করেছি। আর এই হচ্ছে চন্দ্রা নদীর উল্টো দিকের পার। নদী চন্দ্রা না। জিপ লাইনিং করে চন্দ্রা নদী পার করে প্রায় কিলোমিটার দেড়েক ট্রেক করলে তবে শিশু ওয়াটারফল পৌঁছায়। ওই যে আমরা ওই নিচটা থেকে এলাম হেঁটে, এখানটা থেকে হেঁটে, আর ওইখান থেকে জিপ লাইন করে অনেকটা রাস্তা উঠে এসে এখন এসে পৌঁছেছি। একটু জিরিয়ে নিচ্ছি সবাই। আর এতটা এইখানে হচ্ছে এখন ওয়াটারফলস আছে, লেখা আছে এখানে। চলো যাওয়া যাক। হিমাচল প্রদেশের শিশু গ্রামের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই শিশু ওয়াটারফল। এই ওয়াটারফল এই পাহাড়ের চূড়া থেকে নেমে এসে সোজা গিয়ে মিশছে এখানে চন্দ্রা নদীতে। আর এই ওয়াটারফল দেখার জন্যই আমরা জিপলাইন করে চন্দ্রা নদী পার হয়েছি এবং তারপরে বেশ খানিকটা রাস্তা ট্রেক করে এলাম। এই হচ্ছে শিশু ওয়াটারফল। আমার দৌড় এতটুকুই ছিল। এর পরের রাস্তাটা আরও খাড়াই, আরও অ্যাডভেঞ্চারাস। সেটায় যাওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার ছিল না। তাই অমৃতেন্দু এই ওপর দিকটায় একাই গেল। আর ওর সাহসের কারণেই এই ভিডিওটা করা সম্ভব হলো এবং আপনাদের দেখাতে পারলাম। এই জায়গাটা কেমন সেটা দেখার অভিজ্ঞতা আপনাদের মতো আমারও স্ক্রিনেই। কেউ এখনো পর্যন্ত এইখানে এসে পৌঁছাতে হয়তো পারেনি, আমি কাউকে দেখছি না। আমার সঙ্গে যারা এসেছিল, আমার বউ, আমার বাচ্চা, সব ভয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আমি এই দুটো ক্যামেরা নিয়ে শিশু ফলসের এত কাছে চলে এসেছি। এই এক অসাধারণ অভিজ্ঞতা। শিশু হেলিপ্যাড থেকে যে ট্রেক করে না আসতে পারবে তার জীবন বৃথা, শিশু আশাই বৃথা। এই জন্যই আমাদের শিশু আশা। নামার পথে আলাপ হলো এক বাঙালি দম্পতির সাথে। এনারা কোচবিহার থেকে এসছেন। হ্যাঁ, এনাদের সঙ্গে রাস্তায় পরিচয় হলো। হ্যাঁ, তো এনারাও শিশু ফলস গিয়েছিলেন আমাদের সঙ্গে, শিশু ওয়াটারফলস। এখানে একটা ছোট্ট চা, কফি, জল ইত্যাদি দোকান আছে শিশু ফলস উঠতে উঠতে। এই ফেরার পথের ভিডিওটা কিন্তু আমাদের নিজেদের ক্যামেরায় তোলা। শিশু ফলস থেকে
আমরা আবার জিপ লাইনিং করে ফিরে এলাম। এবার জিপ লাইনিংয়ের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের হোমস্টে থেকে বেরোই তখন আমাদের ড্রাইভার দাদাই বললেন যে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। তো এই পিলেমধারা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করি। এবার ওখান থেকেই বলে যে আমাদের জিপ লাইনিং নিতে, তাহলে হয়তো একটু সস্তায় হবে বা স্পেশাল, মানে আমাদের ড্রাইভার দাদাই সাজেস্ট করলেন। তো ঠিক আছে, পিলেমধারাতে এসে আমরা নিলাম। এখানে আমাদের টিকিট পড়েছিল 500 টাকা করে পার হেড। তো সেখানে আমরা জানতে পারি যে ওই একজন ভদ্রলোক ভদ্রমহিলার সাথে আলাপ হলো, তারাও পশ্চিমবঙ্গ থেকে এসছেন। যে সেখানে দেখে আমরা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে সম্ভবত আমরা একটু ঠকে গেছি, কারণ ওনাদের পার হেড 200 টাকা করে টিকিট পড়েছে আর আমাদের সেখানে 500 টাকা করে টিকিট পড়লো। তো জানি না কোনটা ঠিক বা কোনটা ভুল। যাই হোক, আমি যারা আমার ভিডিও দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই জায়গায় এসে বিশেষ করে এসব অ্যাডভেঞ্চারাস যেসব অ্যাক্টিভিটিগুলো আছে অবশ্যই নেওয়ার আগে একটু দামাদামি করে নেবেন। আমাদের মতো ঠকবেন না, দু চারটে জায়গায় একটু খোঁজখবর নেবেন, তারপরেই ফাইনাল করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। শিশু থেকে বেরিয়ে আমরা গেছিলাম রোটাং পাস, তারপর সেখান থেকে নাগ্গার ক্যাসেল। আমাদের এই দিনের রাত্রিযাপন হয়েছিল নাগ্গার ক্যাসেলে। সে এক অনবদ্য অভিজ্ঞতা, তবে সেই ভিডিও থাকবে পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।